Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার ছাত্র বন্ধুরা, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী। আমি আইআইটি তিরুপতিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি আজকে যে কোর্সটি বিষয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে অর্গ্যানোমেটালিক কেমিস্ট্রি, বা বাংলায় যাকে বলা হয় জৈব ধাতব রসায়ন। বাংলা নাম হলো জৈব ধাতব রসায়ন। জৈব মানে অর্গানিক, ধাতব মানে মেটালিক, কেমিস্ট্রি মানে রসায়ন। জৈব ধাতব রসায়ন বা অর্গ্যানোমেটালিক কেমিস্ট্রির আসল উদ্দেশ্য হচ্ছে খুঁজে বার করা কোথায় একটি ধাতুর সাথে তার লিগ্যান্ডের একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন আছে। সমযোজী বন্ধন মানে কি? সমযোজী বন্ধন মানে একটি বন্ধন, বা যেটাকে আমরা ইংরেজিতে কোভ্যালেন্ট বন্ড বলি, যেখানে একটি ধাতু বা মেটাল, সেটা 3D বা 4D বা 5D ট্রানজিশন মেটাল হতে পারে, তারা একটি কার্বনের সাথে একটি সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। এবার আমরা সচরাচর দেখি কেমিস্ট্রিতে বা রসায়নবিদ্যায় অনেক রকমের, যেটাকে আমরা বলি সায়ানাইড মলিকিউল, অনেক সায়ানাইড লিগ্যান্ড অনেক ধাতুর সাথে অনেক রকমের কমপ্লেক্স তৈরি করে, রাইট, যৌগ তৈরি করে। তো তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলতে পারি এরকম একটি কমপ্লেক্স হচ্ছে পটাশিয়াম ফেরিক সায়ানাইড, রাইট, অ্যান্ড ফেরাস সায়ানাইড। পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, রাইট। এই দুটোকে আমরা ভাবতে পারি, যেটাকে আমরা বলা হয় K3 এবং K4, রাইট। এখানেও আমরা দেখতে পাচ্ছি আয়রন বা Fe হচ্ছে আমাদের ধাতু। এই বিশেষ কমপ্লেক্সে এর যোজ্যতা বা অক্সিডেশন স্টেট হচ্ছে +3, এবং তার সাথে 6টি সায়ানাইড লিগ্যান্ড অ্যাটাচ হয়ে রয়েছে বা আটকে রয়েছে, বা এরা কোভ্যালেন্ট বন্ড বা যে ধরনেরই বন্ড তৈরি করুক না কেন, বন্ধন তৈরি করুক না কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আমরা কি এই ধরনের একটি মলিকিউলকে বলতে পারি যে এটা একটা অর্গ্যানোমেটালিক বা জৈব ধাতব রাসায়নিক যৌগ? এটা বলতে হলে আমাদের যেটা ভাবতে হবে সেটা কি? ভাবতে হবে যে আয়রনের সাথে কার্বনের যে বন্ধন তৈরি হয়েছে, সেটা আমাদের দেখতে হবে সেটি সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড কিনা। সেটা দেখার সবথেকে সহজ আ উপায় কি? সেটা সবথেকে সহজ উপায় হচ্ছে এই সায়ানাইড যে লিগ্যান্ডটি রয়েছে তার একটি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম তৈরি করা, এবং সেখানে দেখা যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল বা হোমো, এটা কার্বনের ওপর রয়েছে না নাইট্রোজেনের ওপর রয়েছে। যদি আমরা দেখতে পাই যে এটা কার্বনের ওপর রয়েছে, তাহলে অবশ্যই এই সায়ানাইড মলিকিউলটা আয়রন ধাতুটাকে তার +3 অক্সিডেশন স্টেটে যে ইলেকট্রন ডেনসিটি যেটা দান করছে, সেটা কার্বনের থ্রুতে হবে, এবং তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, আয়রনের সাথে কার্বনের যে বন্ড তৈরি হচ্ছে সেটা একটি সমযোজী বন্ধন। সেই ক্ষেত্রে আমরা হয়তো বলতে পারবো। বাট দেখা যাক, আমরা যে এই এমও সায়ানাইডের এমওটা তৈরি করার মাধ্যমে দেখতে চাই যে আমরা সত্যি ওটা দেখতে পাই কিনা। তো কার্বন এবং নাইট্রোজেন এই দুজনকে নিয়ে যখন আমরা কথা বলি, তখন অবশ্যই আমরা জানি যে কার্বনের সবথেকে বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? সেখানে রয়েছে আমাদের 4টি ইলেকট্রন, রাইট? আমরা সেটা জানি যে এর এইটি হলো কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট?
একইভাবে আমরা নাইট্রোজেনেরটাও জানি। নাইট্রোজেনের কি হতে পারে? নাইট্রোজেনের শুধু একটি ইলেকট্রন বেশি কার্বনের থেকে। তাহলে কার্বনের থেকে যদি একটি ইলেকট্রন বেশি হয়, তাহলে যেটা হবে সেটা হলো 80 2p3, রাইট? তো কার্বনের ক্ষেত্রে আছে 1s2 2s2 2p2, আর নাইট্রোজেনের ক্ষেত্রে আছে 1s2 2s2 2p3। তো বাইরের কক্ষে নাইট্রোজেনের ক্ষেত্রে আছে 5টি ইলেকট্রন এবং কার্বনের ক্ষেত্রে আছে 4টি ইলেকট্রন। সর্বসাকুল্যে এখানে 9টি ইলেকট্রন এই পুরো এমোটাতে রয়েছে। অবশ্যই ভেতরের শেলের ভেতরে 1s2 দুটিই রয়েছে কার্বন এবং নাইট্রোজেনের তরফ থেকে। কিন্তু সেটা আমরা এখন যেহেতু এটা ভেতরের শেলে রয়েছে, তো সেটা আমাদের যৌগ তৈরি করার সময় সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে কখনো ধরি না। এরকম যদি একটা ঘটনা ঘটে, সেক্ষেত্রে যখন আমরা এর এমোটা তৈরি করব, তখন আমরা কি করতে পারি? সেটার সেটার মেইন বেসিসটা কি? বেসিসটা হলো ইলেকট্রোনেগেটিভিটি। কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, সেটার উপর ভিত্তি করে আমাদের ওদের এনার্জি গুলো যেটা রয়েছে, কা এস এবং পি অরবিটালের যে এনার্জি, সেইগুলো নির্ভর করে। তো আমরা জানি এস অরবিটাল আমাদের একটি করে থাকে এবং সেটা কার্বনের ক্ষেত্রেও একটি, যেটা আমাদের 2s অরবিটাল, এবং একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রেও একটি 2s অরবিটাল থাকবে। কিন্তু যেহেতু নাইট্রোজেন কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই নাইট্রোজেনের এনার্জি 2s অরবিটালের সেটা হবে কার্বনের থেকে একটু নিচে। এটি হলো নাইট্রোজেনের 2s অরবিটাল। একইভাবে আমরা যখন 2p অরবিটাল গুলো দেখব, তখন অবশ্যই কার্বনেরটি হবে এনার্জির তরফ থেকে অনেকটা উপরে এবং নাইট্রোজেনেরটি হবে কার্বনের থেকে এনার্জির দিক থেকে অনেকটা নিচে। মানে এটা স্টেবিলাইজ বেশি। সেক্ষেত্রে এটা হলো আমাদের 2p অরবিটাল নাইট্রোজেনের, এবং এইটি হলো আমাদের কার্বনের 2p অরবিটাল। এখন আমরা জানি p অরবিটাল 3টি হয়, px, py, pz। সেই অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে px, py, pz 3টি অরবিটাল রয়েছে। একই কথা 2p অরবিটাল নাইট্রোজেনের ক্ষেত্রে। এইবারে আমরা প্রথমে কি করব? আমরা দেখে নেব যে আমাদের টোটাল মোট কতগুলো ইলেকট্রন রয়েছে। এখানে রয়েছে 2s2 এবং 2p2, মানে p অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে। একইভাবে আমাদের রয়েছে হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5টি ইলেকট্রন। সেই অনুযায়ী আমরা 5টি ইলেকট্রন বসিয়ে দিলাম। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা এখানে দেখছি এমন একটা অবস্থা, যেই অবস্থার ক্ষেত্রে কিন্তু আমাদের CN মাইনাস লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা কথাটা ভাবছি। সো এটা শুধুমাত্র CN নয়, এটা আমরা দেখছি CN মাইনাসে কি হয় সেই ব্যাপারটা। অতএব আমাদের একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেটা আমরা পরে বসাচ্ছি। এখন আমরা ধরে নিলাম সেই ইলেকট্রনটা হয়তো আমাদের নাইট্রোজেনের ওপর আছে এবং সেটাকে আমরা অন্য একটি রঙে দিলাম, অন্য একটি রঙে রাখলাম। এইবার আমরা কি করব? 2s অরবিটালের সাথে কার্বনের 2s অরবিটাল আর নাইট্রোজেন 2s অরবিটালের এনার্জি যে ডিফারেন্স সেটা অনেকটা কম। সেই অনুযায়ী অবশ্যই এরা দুজনে ওভারল্যাপ করবে। করে এখানে আমার একটি সিগমা বন্ধন এবং একটি সিগমা স্টার অরবিটাল তৈরি করবে। এইটা যদি তৈরি হয়ে যায় এখানে, এবং আমরা জানি যে পি অরবিটালের ক্ষেত্রেও আমাদের 3 ধরনের পি অরবিটাল আছে। একটি হচ্ছে pz অরবিটাল, একটি হচ্ছে px অরবিটাল, একটি হচ্ছে py অরবিটাল। এইরকম যদি ঘটনা হয় এবং এই যে অ্যাক্সিসটা সেটা আমাদের এনার্জি অ্যাক্সিস, এবং আমরা যদি মলিকুলার অ্যাক্সিস ধরে নিই, মলিকুলার অ্যাক্সিস মানে যে অ্যাক্সিস বরাবর আমরা মলিকুলটাকে কনসিডার করছি বা এই যৌগটাকে কনসিডার করছি, সেটাকে যদি আমরা অ্যালং জেড অ্যাক্সিস, জেড অক্ষ বরাবর ধরে নিই, 3টি অক্ষের মধ্যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের মধ্যে আমরা যদি জেড অক্ষ বরাবর ধরে নিই, তাহলে যে ঘটনাটা ঘটে, এই জেড অরবিটাল যেটা আছে সেইটা মুখোমুখি ওভারল্যাপের জন্য এখানে আমরা দেখব একটা সিগমা বন্ড তৈরি হয়। তো সেই অনুযায়ী আমরা অবশ্যই একটা সিগমা বন্ড তৈরি করলাম এখানটায়, বা আমরা এটা আরেকটু নিচে নামাতে পারি। এই আমার সিগমা বন্ড তৈরি হয়ে গেল পিজেড অরবিটাল গুলির মধ্যে, রাইট? একইভাবে পি ওয়াই আর পি এক্স, এরা দুজন, এই দুটি অরবিটাল কি করতে পারে? এরা
সাইড ওয়াইজ ওভারল্যাপের জন্য এরা পাই বন্ড বা পাই বন্ধন তৈরি করতে পারে, রাইট? এবং সেটা যদি আমার তৈরি হয়, আমার এই দুটির ক্ষেত্রে এই পাই অরবিটাল গুলো পড়বে হচ্ছে এরকম একটি জায়গা। হুম? এবং এটা হলো আমার পাই এবং এইটি হবে আমার পাই স্টার। ওকে? তো এরকম যদি আমাদের হয়, এবার আমরা ইলেকট্রনগুলো ফিল আপ করা শুরু করি, মানে ভর্তি করা শুরু করি। আমরা ধরে নিয়েছিলাম নাইট্রোজেনের ৫ টি, কার্বনের ৪ টি, কিন্তু যেহেতু আমরা সায়ানাইড কনসিডার করছি, তো আমরা মানে মোট ৯ টি ইলেকট্রনের জায়গায় ১০ টি ইলেকট্রন ফিল আপ করব। সেই অনুযায়ী যদি আমরা করতে থাকি একটার পর একটা, তাহলে আমরা দেখতে পাবো এখানে এই হচ্ছে আমাদের ঘটনা। এই ঘটনায় যেটা দাঁড়ালো, ১০ টি ইলেকট্রন যদি আমরা ভর্তি করে দিই, তাদের মধ্যে এই একটি ইলেকট্রন এসছে সায়ানাইডের মাইনাস বা ঋণাত্মক চার্জের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল রয়েছে সায়ানাইডের, সেইটি যেটি একটি সিগমা ক্যারেক্টার যুক্ত, এবং এখানে যে আমাদের লুমো রয়েছে, সেই লুমো ক্যারেক্টার হচ্ছে আমাদের পাই স্টার। একইভাবে এখানে আমাদের সিগমা স্টারও রয়েছে। এই পুরো এমও ডায়াগ্রামটা আঁকার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হোমো ক্যারেক্টার যেটা রয়েছে, হোমো অরবিটালের যে ক্যারেক্টার, সেটা অনেক বেশি নাইট্রোজেনের ওপরে রয়েছে। তার মানেটা কি? তার মানেটা হলো যখন সায়ানাইড সায়ানাইডের সাথে মেটালের একটি বন্ধন তৈরি হবে বা ধাতুর একটি বন্ধন তৈরি হবে, সেই বন্ধনটি হবে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন সেন্টারের থ্রুতে, মানে অনেক বেশি নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ডেনসিটি রয়েছে, যে নাইট্রোজেন ইলেকট্রন ডেনসিটিটা ডোনেট করবে বা দান করবে মেটালকে বা ধাতুকে। তার মানে যেটা হলো, যেটা আমাদের জৈব ধাতব রসায়ন, যেটা আমাদের আজকের বিষয়, জৈব ধাতব রসায়ন, সেইখানে শুরুতেই আমরা বলেছি যে এই যদি এরকম একটা রাসায়নিক আমাদের তৈরি করতে হয়, তাহলে আমার মেটাল বা ধাতুর সাথে আমার লিগ্যান্ডের একটা কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন খুব জরুরি, তাই তো? কিন্তু আমরা যখন এই এমও ডায়াগ্রামটা ড্র করলাম, তখন দেখলাম এই সমযোজী বন্ধনটা মেটাল বা ধাতুর সাথে কার্বনের নয়, এটা হয়ে গেছে নাইট্রোজেনের মধ্যে। নাইট্রোজেন এবং তার নাইট্রোজেন এবং মেটাল, বা এখানে এক্ষেত্রে আমরা আয়রন কনসিডার করেছি, আয়রনের মধ্যে। এবং সেটাই প্রমাণ করে যে যে মেটাল সায়ানাইড যে রাসায়নিক যৌগগুলো রয়েছে, তারা কখনোই আমাদের জৈব ধাতব রসায়ন বিদ্যার মধ্যে পড়তে পারে না। এই একই প্রসঙ্গে আমরা আরেকটা ছোট্ট উদাহরণ ভাবতে পারি, যেটা আমাদের বিখ্যাত একটি ক্যাটালিস্ট রয়েছে, যেটা আমরা সবাই জানি, যার নাম হচ্ছে উইলকিনসন্স ক্যাটালিস্ট, রাইট? রোহোডিয়াম কেন্দ্রিক একটি ক্যাটালিস্ট, যেখানে ৩টি পিপিএইচ3 লিগ্যান্ড এবং একটি ক্লোরাইড লিগ্যান্ড রয়েছে। এটাকে কি আমরা জৈব ধাতব রাসায়নিক যৌগ বলতে পারি? প্রশ্ন হচ্ছে না। আমরা এটাকে জৈব ধাতব রাসায়নিক যৌগ বলতে পারি না। এই অবস্থায় এটা নেটিভ স্টেজে আমরা নিশ্চয়ই বলতে পারি না। কিন্তু এই ক্যাটালিস্টটি যে কারণে ব্যবহার করা হয়, দ্যাট সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন রিঅ্যাকশন বা হাইড্রোজেন যোগ করার জন্য ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে যখনই ওটা ব্যবহার করা হবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা দেখব যেখানে একটা ধাতুর সাথে কার্বনের সমযোজী বন্ধন তৈরি হয়, এবং সেই সমযোজী বন্ধন তৈরি হওয়ার কারণে তখন আমরা ওটাকে অবশ্যই বলতে পারবো, ওই পার্টিকুলার অ্যাক্টিভ স্টেট অফ ক্যাটালিস্টে আমরা ওটাকে অবশ্যই বলতে পারবো যে এটা একটি জৈব ধাতব রাসায়নিক। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন বা ভিত্তিস্তর আমাদের এই জৈব ধাতব রসায়ন কোর্স এর জন্য বা বিষয়ের। এর সবসময় মনে রাখবে, যেকোনো বিষয় হোক, সেটা অঙ্ক হোক বা রসায়ন হোক বা পদার্থবিদ্যা হোক, সবসময় বিষয়ের সাথে সাথে তার করসপন্ডিং বা তার উপযোগী যে ইতিহাস, সেইটাকে জানা কিন্তু খুব জরুরি। এক্ষেত্রে বিশেষ করে বলা দরকার, এই পার্টিকুলার বিষয়ে প্রথম যে যতদূর জানা যায় ১৭৬০ সালে 1760 ইন দ্য ইয়ার 1760 প্রথম এর প্রথম উদ্ঘাটন ঘটে বা মানুষ প্রথম এটাকে জানতে পারে
এবং সেই ঘটনা জানা গিয়েছিল প্যারিসের মিলিটারি ফার্মেসিতে, যারা এই আর্সেনিকের একটি যৌগ AS2O3 সাথে এই মলিকিউলটির পটাশিয়াম অ্যাসিটেটের রিঅ্যাকশন করে তারা তৈরি করেছিল এইরকম একটি যৌগকে। এবং এইটাই প্রথম, যতদূর জানা যায়, প্রথম পরিচয় এই আর্সেনিকের, এই আর্সেনিক এবং কার্বন, যেখানে মেটাল এবং কার্বনের একটি বন্ড রয়েছে। এছাড়াও আরো অনেক উদাহরণ রয়েছে যেগুলো হয়তো আমরা আস্তে আস্তে শুরু করব, এবং আস্তে আস্তে আমরা লিগ্যান্ড, মেটাল কি, তাদের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট কাকে বলে, ট্রানজিশন মেটালের কি কি স্ট্রাকচার হতে পারে, বিভিন্ন হাইব্রিডাইজেশন কিরকম ভাবে হতে পারে, লিগ্যান্ডের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স কিভাবে হতে পারে, এই সব বিষয়ে ইন ডিটেল আমরা আগামী পরবর্তী ক্লাসগুলোতে আরো গভীর বিষয়ে আলোচনা করতে থাকব। থ্যাংক ইউ।